সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কোনো সময় হাউস অ্যারেস্ট হতে পারেন। হাউস অ্যারেস্ট হওয়ার পিছনে কারণটা হলো হাসিনার সাথে এবং ভারতের কিছু সেনাবাহিনীদের সাথে যোগাযোগ রেখেছেন। সেই কল রেকর্ডগুলা আবার যারা বাংলাদেশের জন্য জীবন দিতে দ্বিধা করবে না তারা সেই কল রেকর্ডগুলা করে ফেলেছেন। এই কল রেকর্ডগুলার ভিতরে সেনাপ্রধানকে জবাব দিতে হবে। হাসনাতকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, এই দায়িত্ব সেনাপ্রধানকে কে দিয়েছে? তোমার মতো 2 নাম্বার টোকাই মার্কা দেশপ্রেমিক আমরা না তো। তুমি সারা বছর হাসিনার খায়া এই দেশের পুরো সার্বভৌমত্ব ভারতের হাতে দিয়ে তুমি করিডোর মারাইতে আসছো না? Wakar and Chukwu must leave their position or must get sacked by Dr. Mohamed Yunus and the caretaker interim government. একটা আঙ্গুল যত ভালোবাসি, এই আঙ্গুলের মাথায় যদি একটা ক্যান্সার হয় আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে বাঁচার জন্য। ফুল 100 হিট ছিল। একেবারে মানে আলটিমেটামের পুরো কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছে, মানে ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। হঠাৎ করে এই রাতে ঢাকা শহরে সেনাবাহিনীর ব্যাপক অভিযান লক্ষ্য করা গেল। সেনাবাহিনীর এই ব্যাপক অ্যাকশন হঠাৎ করেই ঢাকা শহরে, তার ফলে কি এরকম অ্যাকশনে নামলো সেনাবাহিনী? এর মাধ্যমে কি বার্তা দিতে চাচ্ছে তারা? কি হতে চলেছে? মার্কিন সেনারা কক্সবাজারে ঢুকে পড়েছে, তারা প্রশিক্ষণ দিচ্ছে কিন্তু তারা নিজের অবস্থান করছে। এই যে মার্কিন সেনারা কক্সবাজারে চলে আসবে এই খবর কিন্তু আগে জানা যায়নি বা কোনো ঘোষণাও নেই। সব হিসাব নিকাশ পাল্টে রাজনীতির মোড় আজকে আবারও 360 ডিগ্রি ঘুরে গেল, একদম উল্টে গেল। এবার রাজনীতির দৃশ্যপট পাল্টে দিল এনসিপি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। এই মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবী থেকে যেন সরিয়ে দেওয়া হয়, যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোনো ইউনূস এই মুহূর্তে না, ভবিষ্যতে কবে জন্মাবে তার কোনো খবর নাই। ইউনূসকে যে কোনো মূল্যে সরাতে হবে। যারা প্রতিদিন সকালে, সন্ধ্যায়, দুপুরে, গভীর রাতে স্রেফ একটা কথা বলে ডক্টর ইউনূসকে সরাতে হবে, নির্বাচন চাই, অনতি বিলম্বে। এটা নিয়ে আমি বারবার বলেছি। Wakar and Chukwu must leave their position or must get sacked by Dr. Mohamed Yunus and the caretaker interim government. এদেরকে ওখানে রেখে সাত পোশাক কোনো মানে নাই। একটা আঙ্গুল যত ভালোবাসি, এই আঙ্গুলের মাথায় যদি একটা ক্যান্সার হয় আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে বাঁচার জন্য। জেনারেল ওয়াকার এবং শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের জন্য ক্যান্সার এবং একটা অশনি সংকেত। এই ক্ষমতায় রেখে বাংলাদেশের রিফর্ম সম্ভব না, বাংলাদেশের অস্তিত্বকে সামনে নেওয়া সম্ভব না, বাংলাদেশের কোন প্রকার ডেভেলপমেন্ট সম্ভব না। জেনারেল ওয়াকারের নেতৃত্বে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জেনারেল ওয়াকার প্রত্যক্ষ, পরোক্ষ, লজিস্টিক প্রত্যক্ষভাবে ওয়াকার জড়িত। ওয়াকারের জন্য আজ পর্যন্ত সুষ্ঠু একটা তদন্ত বাংলাদেশে হয় না বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে। আয়নাঘর নির্মিত হয়েছে ওয়াকারের সমর্থনে, তারেক সিদ্দিকীর সমর্থনে, রয় সমর্থনে। ছাত্র জনতা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় এনেছে দেশের রিফর্মের জন্য, আবার তারা ষড়যন্ত্র করেছে বাংলাদেশকে টেনে হিসেবে আবার যেন 50 বছর পিছনে নেওয়া হয়। একটা মাত্র টার্গেট, পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবী থেকে যেন সরিয়ে দেওয়া হয়, যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোনো ইউনূস এই মুহূর্তে না, ভবিষ্যতে তবে জন্মাবে তার কোনো খবর নাই। ইউনূসকে যে কোনো মূল্যে সরাতে হবে। আমার গায়ে পশম দাঁড়িয়ে যায় আমাদের চোখের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাসাসিনেট করার মতো দুঃসাহস দেখানোর পরে এখনো সেনাপ্রধানের চেয়ারে বসে আছে, চুপ্পু এখনো বঙ্গভবনে বসে আছে। আমি 110% শিওর এই ষড়যন্ত্রের সাথে চুপ্পু জড়িত, এই ষড়যন্ত্রের সাথে ওয়াকার জড়িত, এই ষড়যন্ত্রের সাথে আরো কিছু চরিত্র জড়িত। এই ষড়যন্ত্রের সাথে বিএনপির উচ্চ পর্যায়ে কিছু লোক জড়িত, যারা প্রতিদিন সকালে, সন্ধ্যায়, দুপুরে, গভীর রাতে স্রেফ একটা কথা বলে ডক্টর ইউনূসকে সরাতে হবে, নির্বাচন চাই। এরাও জড়িত। আমরা শুধু কথায় কথায় বলি আওয়ামী লীগের বিচার করতে হবে, গুম খুনের বিচার করতে হবে, ইলিয়াস আলীর বিচার করতে, ইলিয়াস আলী গুম খুনের বিচার করতে হবে, যে ইলিয়াস আলীর খুনের সাথে সরাসরি মির্জা আব্বাস জড়িত, ইলিয়াস আলীর খুনের সাথে আব্দুল আওয়াল মিন্টু জড়িত, ইলিয়াস আলীর খুনের সাথে সাদেক হোসেন খোকা এবং তাদের চেলাকা মুন্ডা জড়িত, ইলিয়াস আলীর হত্যার সাথে ফালু জড়িত। আমরা শুধু হত্যাকাণ্ডের বিচার চাই। অফকোর্স হাসিনা ভারতীয়, তাকে 17 বছর টিকিয়ে রেখেছে মির্জা আব্বাসের মতো, মির্জা ফখরুলের মতো, এরা সবাই
জড়িত, এদের বিচার কে করবে? এদেরকে নিয়ে কেন কথা বলা হয় না? এদের সাহস ওই পর্যন্ত গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিতে হবে। দর্শকবৃন্দ, একটা কথা বলি, যে কোনো একটা দেশে রাজনৈতিক উত্তরণ হয় দেশের উন্নয়নের মাধ্যমে। ওই দেশকে থামানোর জন্য একটা রাজনৈতিক দল দরকার, যেই রাজনৈতিক দল জনগণের বিশ্বাস অর্জনে সমর্থ হয়, জনগণের সমর্থন পেতে সমর্থ হয়, জনগণের মধ্যে জনপ্রিয় হয়, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়। এই জিনিসগুলো উপলব্ধি করেছিলেন বাংলাদেশের প্রথম একজন, যার নাম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি অর্জন করেছিলেন জনগণের আস্থা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্জন করেছিলেন জনপ্রিয়তা। জিয়াউর রহমান সাহেব অর্জন করেছিলেন জনগণের আশা আকাঙ্ক্ষা উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে নিজেকে তৈরি করেছিলেন। আজকে বিএনপির সামনে জিয়াউর রহমানের ওই আদর্শকে মাটি দিয়ে তারা জনগণকে উপেক্ষা করে তারা এখন ভারতের সমর্থন নিয়ে তারপরে ক্ষমতায় যেতে চান। ভারতের সমর্থন তাদের কাছে জরুরি, জনগণের কল্যাণ তাদের জরুরি না। একটি গুরুত্বপূর্ণ সংবাদ, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কোনো সময় হাউস অ্যারেস্ট হতে পারেন। হাউস অ্যারেস্ট হওয়ার পিছনে কারণটা হলো, তিনি ইতিমধ্যে শেখ হাসিনার সাথে বহুবার কথা বলেছেন। দিল্লি যাওয়ার পর থেকে উনি যে ভারতে এবং দিল্লিতে হাসিনার সাথে এবং ভারতের কিছু সেনাবাহিনীদের সাথে যোগাযোগ রেখেছেন, সেই কল রেকর্ডগুলা আবার ওনার জুনিয়র বা যারা বাংলাদেশপন্থী আর ভারতপন্থী, দুটা পন্থী সেনাবাহিনীর মধ্যে আছে, যারা বাংলাদেশপন্থী, যারা বাংলাদেশের জন্য জীবন দিতে দ্বিধা করবে না, তারা সেই কল রেকর্ডগুলা করে ফেলেছেন। এই কল রেকর্ডগুলার ভিতরে বিভিন্ন ধরনের আলোচনা আছে। সেই আলোচনাগুলা আমরা বাহিরের জগতের মানুষের কাছে আসা সহজ বিষয় নয়। সেনাবাহিনীর এই আলোচনাগুলা চলে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হাতে। সেখান থেকে সেনাপ্রধানকে হাউস অ্যারেস্ট করা যেতে পারে এবং করার সম্ভাবনা রয়েছে। তারপরে ভারপ্রাপ্ত অথবা সেনাপ্রধান নতুন হিসাবে যিনি এর মধ্যে সিনিয়রিটি আছে এবং দেশপ্রেমী আছে, সেখানে তাকে হয়তোবা নিয়োগ দেওয়া যেতে পারে বা হতে পারে। প্রিয় দর্শক, সেই দ্বন্দ্বটা অনেক দূর এগিয়ে গিয়েছে। গত সোমবার রাতে সে বেশ কিছু ব্রিগেডিয়ার এবং জেনারেলদেরকে নিয়ে একটা মিটিংও করেছেন। মিটিংটা তিনি গোপন রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু গোপন থাকে নাই। কিন্তু তার ভিতরেই আবার দেশপ্রেমী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে নিউজটা পৌঁছিয়ে দিয়েছেন। তো এই সমস্ত কারণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হয়ে গিয়েছেন সন্দেহের চোখের কাটা। এখন সন্দেহের চোখের কাটা এই কারণে যে উনি যেই কাজগুলা অতীতে করেছেন, শেখ হাসিনার থাকা অবস্থা পর্যন্ত আমরা অনেকেই ভুলে গিয়েছিলাম 5 তারিখে উনার অবদান আছে মনে করে। কিন্তু 5 তারিখের পরে যে উনি শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ রাখা, সেই কল রেকর্ড থাকার পরে ওনার প্রতি সন্দেহের পরিমাণটা বেড়ে গিয়েছে। এরই মাঝে ওনার কিছু বক্তব্য, ওনার কিছু কথাবার্তা ভেরি স্মার্ট হতে গিয়ে মানে ভুল করে ফেলেছেন। অনেক নিজেকে স্মার্ট ভাবানোর চেষ্টা করেছেন। জাতির সামনে আঙ্গুল তুলে কথা বলাটা জাতি ভালোভাবে নেননি। কারণ জাতিকে দিক নির্দেশনা দেওয়া, রাজনৈতিক দলগুলাকে ধমক দেওয়াটা সেনাপ্রধানের কাজ নয়। কারণ রাজনৈতিক দলের ভিতরেই লুকিয়ে আছে বাংলাদেশের 18-20 কোটি মানুষ, যাদের ট্যাক্সের টাকায় ওনার গায়ের জামাটা, ওনার হাতের পেন্সিলটা সবকিছু কেনা হয়। ওনার রেশনটা, ওনার ঘরের খাবার, ওনার বাহিনীর সকল খরচ বহন করে জাতি। তাই এই জাতির সাথে আঙ্গুল তুলে কথা বলার মতন জাতি এই মুহূর্তে নয়। এই মুহূর্তে না বলে উনি যদি শেখ হাসিনার সময়ে আঙ্গুল তুলে কথা বলতেন, তাহলে আজকে এই জাতি উনাকে মাথায় নিয়ে হাঁটতো। কিন্তু শেখ হাসিনার সময় উনি ছিলেন একটি পোষ্য বিড়ালের মতো। পোষ্য বিড়ালকে যেই খাবার দেওয়া হয় সেই খাবারই খান। কিন্তু বিড়াল শুধু মেয় মেয় করে পাশে ঘুরেন খাবারের জন্য, খাবার ছাড়া বিড়ালের আর কোনো চাহিদা থাকে না। কিন্তু সেই সেনাপ্রধান বিড়াল থেকে সিংহ বা বাঘ হওয়ার জন্য যে প্রতিযোগিতাটা শুরুতেই করছেন, এই প্রতিযোগিতায় উনি আবারও বিড়াল হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের। ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে উনি যা কথা বলেছেন, সেই কথাগুলা আমেরিকা, জাতিসংঘ, ফ্রান্স, জার্মান, পশ্চিমা বিশ্ব সহ যে ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ভালো চোখে দেখছে না। কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উনি যে পুরাতন ওই সেই আগেই ভালো ছিলাম বিষয়টা উনি নিয়ে আসার বারবার চেষ্টা করছেন। আর বাংলাদেশে কিছু উপদেষ্টা এবং কিছু রাজনৈতিক ব্যক্তিদের সাথেও এই বিষয়ে লিয়াজু করছেন, বিভিন্ন সময় বৈঠক করছেন, বিভিন্ন সময় কথা বলছেন, বিভিন্ন চলাফেরার মাধ্যমে কারো সাথে চা বৈঠকে কি বলেছেন সেইগুলোরও রেকর্ড এখন বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পাশের একেবারে ঘনিষ্ঠ ভাজনদের কাছে আছে।
যার কারণে এখন এই সেনা প্রধানের উপর বিশ্বাস ভরসা বাংলাদেশের মানুষের করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। কারণ যে কোনো সময় ভারত পাকিস্তানের যুদ্ধ আবার নতুন করে শুরু হলে বাংলাদেশ এখানে জড়ানোর সম্ভাবনা রয়েছে। তখন এই সেনা প্রধান দিয়ে কতটুকু আমরা ভালো ফলাফল ঘরে আনতে পারবো, নাকি ভারতকে সুযোগ করে দিবে বাংলাদেশে প্রবেশ করার জন্য, বাংলাদেশের মুসলমানদের উপর, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা, বাংলাদেশের আলেমুল উলামাদের উপর ভারত অত্যাচার নির্যাতনের সুযোগ করে দিবেন কিনা ওয়াকারুজ্জামান, এই সন্দেহ ডে বাই ডে বাড়ছে। হঠাৎ করেই রাতে ঢাকা শহরে সেনাবাহিনীর ব্যাপক অভিযান লক্ষ্য করা গেল। সেনাবাহিনীর ৪৬ ব্রিগেড থেকে গণমাধ্যমকে নিশ্চিতও করা হয়েছে প্রায় ২০-২২ জন সন্ত্রাসীকে তারা আটক করে গণমাধ্যমকে প্রথম ধাপে জানিয়েছে। সেনাবাহিনীর এই ব্যাপক অ্যাকশন হঠাৎ করেই ঢাকা শহরে, বিশেষ করে রায়ের বাজার এলাকার দৃশ্যগুলো অলরেডি গণমাধ্যমে চলে এসেছে। অন্যান্য এলাকাতেও এরকম অভিযান রাতব্যাপী চলতে পারে বলেই ধারণা করা হচ্ছে। কেন হঠাৎ করে সেনাবাহিনী এত এগ্রেসিভলি মাঠে নামলো? আজকে যে সেনা সদরে অফিসার্সদের একটা অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানে সেনাপ্রধান কথা বললেন, সেনাবাহিনীর সদস্যরা কথা বললেন, সেটা নিয়ে নানা রকমের আলোচনা রয়েছে। সেইখানে সন্ত্রাস, মব কালচার, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই ব্যাপারে সেনাবাহিনী সোচ্চার ভূমিকা রাখবে। অনেক কথার মধ্যে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল। দেশের ভূমি বিদেশিদের ব্যবহার করতে দেওয়া হবে না, সেটা যেমন ছিল, তেমনি দেশের মধ্যে কোনো ধরনের অরাজকতা করতে দেওয়া হবে না, মব কালচার আর বরদাস্ত করা হবে না। এই ব্যাপারে সেনাবাহিনীর সোচ্চার অবস্থান আমরা দেখেছি। তার ফলে কি এরকম অ্যাকশানে নামলো সেনাবাহিনী? এর মাধ্যমে কি বার্তা দিতে চাচ্ছে তারা? কি হতে চলেছে? ২১ থেকে ২২ জনের একটা সন্ত্রাসী গ্রুপকে ধরেছে ৪৬ ব্রিগেড, এবং সেটাকে গণমাধ্যমে জানানোও হয়েছে ইতিমধ্যে। রায়েরবাজারে আমরা ব্যাপক অ্যাকশন দেখেছি। সেই অ্যাকশনের খণ্ডচিত্র আপনারা বিভিন্ন গণমাধ্যমে এসে গেছে, তার কিছু খণ্ডচিত্র আপনারা দেখে নিতে পারেন এই কথা চলতে চলতে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেনাবাহিনী কত এগ্রেসিভলি অভিযানটা শুরু করেছে। এই যে ভিডিও চিত্র, এই ভিডিও চিত্রে বোঝা যায় যে সেনাবাহিনী খুবই এগ্রেসিভ মাইন্ডে সন্ত্রাসীদের বিপক্ষে মাঠে নেমেছে। সন্ত্রাসকে কোনোভাবেই আর লাই দেয়া যাবে না। মার্কিন সেনারা কক্সবাজারে ঢুকে পড়েছে প্রশিক্ষণের নামে। তারা প্রশিক্ষণ দিচ্ছে, কিন্তু তারা নিজের অবস্থান করছে। এই যে মার্কিন সেনারা কক্সবাজারে চলে আসবে, এই খবর কিন্তু আগে জানা যায়নি বা কোনো ঘোষণাও নেই। হঠাৎ করেই এই খবরটি সামনে দেখছি যে কক্সবাজার সৈকতে প্রশিক্ষণ মহড়ায় মার্কিন সেনারা। সামাজিক মাধ্যমে আলোচনা, তো এমনিতেই আলোচনা নানা রকম ফিসফাস চলছে যে কক্সবাজার, তারপরে সেন্ট মার্টিন, বিশেষ করে ওই পারের যে রাখাইন রাজ্য, সেখানে নাকি নজর দিয়েছে আমেরিকা। তাদের কমান্ডাররাও বাংলাদেশে এসছে, উচ্চ পর্যায়ে তারা আলোচনা করেছেন। এরপরেই দেখা যাচ্ছে যে তারা প্রশিক্ষণের জন্য এসছে। কি করছে বা কি বলছে রিপোর্টে? সেই রিপোর্টে বলা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রশিক্ষণ দিয়েছেন মার্কিন সেনা এবং বিমান বাহিনীর সদস্যরা। গত রোববার শুরু হওয়া এই প্রশিক্ষণ আজ বুধবার সৈকতের হিমছড়ি প্যারাসেইলিং পয়েন্টে শেষ হয়। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তানহারুল ইসলাম জানান, বন্যা, জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় কবলিত ভিকটিমদের উদ্ধারে ফায়ার সার্ভিসের 4 দিন ব্যাপী এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে ফায়ার সার্ভিসের 15 জন কর্মকর্তা কর্মচারী অগ্নি নির্বাপনকারী এই প্রশিক্ষণে অংশ নেয়। অন্য যে কোনো সময় যদি হতো তাহলে কিন্তু এটা স্বাভাবিকভাবেই দেখা হতো, কিন্তু এখন একটা খুবই স্পর্শকাতর সময় যাচ্ছে বাংলাদেশের জন্য, যেখানে করিডোর নিয়ে আলোচনা হচ্ছে এবং বলা হচ্ছে যে আমেরিকার জন্য এই করিডোর খুলে দেওয়া হচ্ছে। তেমন একটি উত্তেজনা বাংলাদেশেরই সর্বোচ্চ পর্যায়ে যেখানে আলোচনা চলছে, ঠিক সেই সময় কক্সবাজারে মার্কিন সেনাদের লক্ষ্য করা যাচ্ছে এবং তারা প্রশিক্ষণ দিচ্ছে। সাধারণত উন্নত দেশের যারা যদি কোনো দেশকে টার্গেট করে বা কোনো অঞ্চলকে, তখন কিন্তু এইভাবেই তারা প্রশিক্ষণ নানান রকম কর্মসূচির মধ্যে দিয়ে তারা আসে এবং তারপরে সেখানে তারা ঘাঁটি গেড়ে বসে। তো এখানে বিষয়টা কেমন, এটার কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, কিন্তু একটা কৌতূহল সবারই যে হঠাৎ করে কেন কক্সবাজারে এরকম প্রশিক্ষণ দিতে আসলেন মার্কিন সেনা এবং নৌবাহিনীর সদস্যরা। তানহারুল ইসলাম অর্থাৎ ফায়ার সার্ভিস বা সিভিল ডিফেন্সের যে কর্মকর্তা বলছেন, মার্কিন দূতাবাসের সহযোগিতায় মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যরা এই প্রশিক্ষণ দেন। আজ প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ করে প্রশিক্ষকরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানা গেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তর সূত্র বলছে, কক্সবাজারের সুইফট ওয়াটার রেস্কিউ ট্রেনিং কোর্স প্রশিক্ষণ দেন মার্কিন সেনা এবং বিমান বাহিনীর সদস্যরা। প্রশিক্ষণে জলোচ্ছ্বাস ও ফ্লাশ ফ্লাড বা বন্যায় ভেসে যাওয়া মানুষকে উদ্ধারের কৌশল শেখানো হয়। এতে মার্কিন সেনাবাহিনীর 5 জন এবং বিমান বাহিনীর 2 জন সদস্য ছিলেন। 2021 সালের নভেম্বর মাস থেকে তারা মেডিকেল
রেসপন্স সহ বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আসছেন, বিভিন্ন দেশে বিভিন্ন বিভাগে হয়েছিল, এবার তারা কক্সবাজারে দেন। যাই হোক, বিষয়টা হয়তো মানে খালি চোখে দেখলে তেমনটাই, কিন্তু ওই যে এখন কোনো কিছু হলেই তার সাথে মানুষ অনেক কিছু ট্যাগ করতেছে, হয়তো সেই কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে ব্যাপক। সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকারুজ্জামান ঢাকায় থাকা বিভিন্ন পর্যায়ের সেনা কর্মকর্তাদের সামনে একটা বক্তৃতা করেছেন, প্রশ্নের জবাব দিয়েছেন, এবং সেখানে কী ধরনের কথাবার্তা হয়েছে সেটা নিয়ে নানা রকম স্পেকুলেশন চলল সোশ্যাল মিডিয়াতে। দুরকম বক্তব্য পাওয়া গেছে। ইনফ্যাক্ট শেষ পর্যন্ত আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে বেশ রাতে যখন আসলো, সেটাই যে ধরনের বক্তব্য তার সাথে অ্যালাইন্ড বক্তব্য পাওয়া গেছে। আবার কেউ কেউ সেটাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে চেয়েছিলেন, এরকমও আছেন। খুবই ইনফ্লুয়েন্সিয়াল লোকজন, ইনফ্লুয়েন্সিয়াল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স, তারা তুড়ি মেরে উড়িয়ে দিতে চেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত তার বক্তব্য সামনে আসলো, এবং এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে আলোচিত যে ইস্যুগুলো আছে প্রত্যেকটাকেই তিনি অ্যাড্রেস করেছেন। বলা বাহুল্য, তার এই বক্তব্যে সরকারের সাথে তার বেশ দ্বিমত দেখা যাচ্ছে, এবং একটা ইস্যুতে সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে তার দ্বিমত আছে। এখন এগুলোকে দিয়ে অনেকে নানান রকম রং চড়ানোর চেষ্টা করবেন আবার, এবং ওই যে বললাম প্রায় প্রতি রাতে কুয়ের কথাবার্তা, মানে মিলিটারি কু অথবা সেনাপ্রধানকে সরিয়ে ফেলা হবে, এসব আলাপ মাঠে ছাড়া হয়, এসব গুজব মাঠে ছাড়া হয়, সেগুলো আবার হয়তো বেড়ে উঠবে। আমরা খেয়াল করব বাংলাদেশের কিছু লোক যেমন এগুলো করছে, ভারতীয়রাও এটা করছে, প্রচুর করছে। যাই হোক, আমরা জনাব ওয়াকারুজ্জামানের বক্তব্য অ্যানালাইজ করতে চাই, খুঁটিনাটিভাবেই করতে চাই, এবং এটার কি টেকঅ্যাওয়ে কি আমরা শেষে এটা নিয়ে কথা বলবো। নির্বাচন নিয়ে খুব স্পষ্ট কথা আছে। আমি নির্বাচন যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, আমি সেটা নিয়ে শেষে কথা বলি। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু করিডোর নিয়ে কথা বলেছেন তিনি। বলছেন, একটা প্রশ্ন করা হয়েছে, তার জবাবে তিনি বলছেন, রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয় সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে, এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে, যা করা জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে। যাই করা হোক না কেন পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে সেটা করতে হবে। তাহলে দুটো ইস্যু, যেটা পলিটিক্যাল কনসেনসাসের কথা এখনই হচ্ছিল, যে এই ডক্টর ইউনূস সরকার এটা যে নিজে থেকে দিতে চাইছে। প্রসঙ্গত একই দিন গতকাল হাই রিপ্রেজেন্টেটিভ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং ডিফেন্স মিনিস্ট্রির চালাতে প্রধান উপদেষ্টাকে সাহায্য করা ডক্টর খলিলুর রহমান আবার সাংবাদিকদের সামনে এসেছেন এবং মিথ্যাচার করেছেন। আমি মিথ্যাচার শব্দটা বলছি, এখনও তিনি ভাষার মার প্যাঁচ করছেন এবং আমাদের সবাইকে বোকা ঠাওরাচ্ছেন। আমি ওনার বক্তব্য নিয়ে দ্রুতই ভিডিও করে দেখাবো। তিনি আবারও আমাদেরকে স্টুপিড মনে করছেন। সরি, আমরা এত স্টুপিড না। যাই হোক, এখানে এই সরকারের এটা করার এখতিয়ার আছে বা করা উচিত আছে, এটাও তিনি মনে করেন না। একটা নির্বাচিত সরকারে করা উচিত, এবং সেই নির্বাচিত সরকারের ক্ষেত্রেও তিনি বলছেন যে একটা ন্যাশনাল বা পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে, এখন তো বটেই, সেই সময় হতে পারে। সুতরাং করিডোর নিয়ে যে ধরনের কথাবার্তা হচ্ছিল, দিনের শেষে এখানে আমাদের মিলিটারি ইনভলভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাদের দিক থেকে খুব শক্ত একটা বার্তা সরকারের কাউকে, আমি ঠিক জানি না প্রধান উপদেষ্টা এই ব্যাপারটা কতটা চেয়েছেন, কিন্তু ডক্টর খলিলের যে ভীষণ আগ্রহ আছে এটা আমরা বুঝতে পারি বা ধারণা করতে পারি। প্রেস সচিবও খুবই ডিফেন্ড করেছিলেন, এবং এক অর্থে তারা পররাষ্ট্র উপদেষ্টাকে ভিলেন বানানোর চেষ্টা করেছেন। এটাও অত্যন্ত মিথ্যা, অন্যায়ভাবে করছেন। যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ একটা বার্তা আছে মব ভায়োলেন্স নিয়ে। আমি আসব। বন্দর প্রসঙ্গে তিনি বলছেন, বিদেশিদের হাতে দেয়া নিয়েও কথা বলেছেন। প্রশ্ন করা হয়েছিল তাকে, তিনি জবাব দিচ্ছেন এভাবে, এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে, রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। এই একটা জায়গায় ডক্টর ইউনূসের সাথে তার একদম সরাসরি বৈপরীত্য আছে। আমরা যখন প্রধান উপদেষ্টা চিটাগং গেলেন, চিটাগং ইউনিভার্সিটির সমাবর্তনে, সেখানেই তিনি চট্টগ্রাম বন্দরে গেছেন, এবং বন্দর কেন বিদেশিদের দিয়ে দেওয়া উচিত পরিচালনার জন্য বেশ দীর্ঘই বলবো, একটা বক্তৃতা করেছেন, মোটিভেশনাল স্পিচ, এক্সিজারেটেড, কিন্তু দারুণ স্বপ্ন এবং আশা তিনি দেখিয়েছেন। এটা তিনি অসাধারণভাবে করতে পারেন। হি ইজ এ ম্যাজিশিয়ান ইন দ্যাট এরিয়া। সো এটা একেবারে যে তার নিজস্ব চিন্তা, তার নিজস্ব ড্রিম, সেখানে বলছেন যে সবার সাথে কথা বলতে হবে, কিন্তু এটাও সেনাপ্রধান মনে করেন যে রাজনৈতিক সরকারের মাধ্যমে, এটা রাজনৈতিক সরকার না, রাজনৈতিক সরকারের মাধ্যমে এটা হওয়া দরকার। সংস্কার প্রসঙ্গে তিনি বলছেন কি হচ্ছে, কীভাবে হচ্ছে, এই বিষয়ে তার কিছু জানা নেই, তার সাথে আলোচনা করা হয় নাই। তিনি সবাইকে ধন্যবাদ দিয়েছেন, এবং শেষে এসে বলছেন অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি, সহযোগিতা করে যাব। এখানেও সে আবার একই ব্যাপার, এটা নিয়েও কথা বলবো। মব ভায়োলেন্স, এটা সরকার এবং এনসিপির জন্য একটা অ্যালার্মিং সাইন। সরকার এবং সরকারের বিশেষ করে সেই অংশটা যাদের নির্বাচন যত পিছিয়ে ক্ষমতায় বসে থাকা যায় সেই খোয়াব আছে, এটা একটা বার্তা ডেলিবারেটলি তিনি দিয়েছেন বলে আমি মনে করি। তিনি বলছেন মব ভায়োলেন্স বা উশৃঙ্খল জনতার সঙ্গবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধে কঠোর বার্তা জানিয়েছেন ওয়াকারুজ্জামান। তিনি বলেন আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে। সঙ্গবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না। কিছু লোকজন, একটা গোষ্ঠী
যারা আসলে পেছনে থেকে এই এনসিপির লোকজনকেই মূলত সামনে রেখে, তাদের সাথে লাইন লোকজনকে রেখে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে রেখে নানান কিছু করানোর চেষ্টা করেছে। এবং এটা বিপ্লবের পর এগুলো বিপ্লবী শক্তি, তারা যা ইচ্ছা তা করতে পারে। কালচারাল রেভলিউশনের সময় যেমন মাও জেদং স্কুলের বাচ্চাদেরকে, ইয়াং অ্যাডাল্টদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছিল, সবাইকে পেটাও, মারো, ধরো, ওটা ভাঙো, সেটা করো, রেড গার্ড। তাদের আদলে তাদের কাছে একটা ক্লিয়ার বার্তা দিয়েছেন, আমরা এটা বলতে পারি। কারণ সম্প্রতি এই যে হান্নান মাসুদ যাদেরকে ছাড়িয়ে আনতে গেলেন হাক্কানি পাবলিশার্স নিয়ে যা হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ বার্তা। বাংলাদেশ নির্বাচনের দিকে যত যেতে থাকবে, দেশের ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক হওয়ার জন্য এটা দরকার। এবং এটা কেন গুরুত্বপূর্ণ? যদি নির্বাচন নিয়ে আলাপ হয় এবং কোনো একটা পর্যায়ে বিএনপি যদি নির্বাচন চাওয়ার ক্ষেত্রে সে পলিটিক্যালি মাঠে নামে, এই ধরনের কিছু কাজ, কিছু মব নামিয়ে সেটাকে নানা কিছু ঘটানোর চেষ্টা করতে পারে। শুধু সেটা না, মব নামিয়ে দে ক্যান ডু এনিথিং, সেটার উপরে স্পষ্ট বার্তা। এটাও নির্বাচনের অনিশ্চয়তা ঠেকানোর জন্য, অনিশ্চয়তাকে দূর করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যেটা বলছিলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা সেটা হচ্ছে ডিসেম্বরে নির্বাচন। পড়ছি আমি, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এই বিষয়ে তার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে তিনি মনে করেন। খুব ক্লিয়ারলি তিনি ওনার এই ডিসেম্বরের জায়গা আছে এবং এই নির্বাচনের জন্য তিনি ওভারঅল অন্তর্বর্তী সরকারকে সাহায্য করে যাচ্ছেন। কথাটা প্রায় বলা হচ্ছে, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে রাখা ভালো, কারণ সবাই তো সব ভিডিও শোনেন না। ওনার যে লাস্টে যেটা বলেছেন, যেটা আমি আগে পড়েছি, যে অন্তর্বর্তী সরকারকে তারা সাহায্য করে যাবেন। সেনাপ্রধান যতবারই বক্তৃতা করেছেন এবং যে ধরনের বক্তব্য দিচ্ছেন, এই যে এক ধরনের পলিসি ইস্যুতে তার বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যগুলো নিয়ে কেউ না কেউ প্রশ্ন করতে পারেন যে সেনাপ্রধানকে এই বক্তব্যগুলো দিতে পারেন। নির্বাচনের সময় কবে হবে, করিডোর সেটা কি হবে, মব, যেহেতু উনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছেন, তিনি মব নিয়ে কথা বলতে পারেন। করিডোর, চিটাগং পোর্ট কি হওয়া উচিত অনুচিত, সেগুলো নিয়ে কথা বলার তার এখতিয়ার আছে কিনা, এই আলাপ কেউ করলেও করতে পারেন। কিন্তু আসলে এই এখতিয়ারের আলাপটা ডক্টর ইউনূস সরকারের প্রতিই আছে। প্রেস সচিব যেভাবে বলেছেন এভরিথিং, দে গট দ্য ম্যান্ডেট টু ডু এভরিথিং, তাদের এভরিথিং করার ম্যান্ডেট আছে কিনা এই আলাপ আমরা করছি। কারণ এই ধরনের সরকার আমাদের আগে আসলে আর ছিল না এইরকমভাবে। এটা এরশাদ পতনের পর যে ধরনের একটা সরকার হয়েছিল শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে, বা ১/১১ সরকার, ওইটা একটা কু ছিল, মিলিটারি সরকার। এটা একটা গণঅভ্যুত্থানের সরকার, নিশ্চিতভাবেই একদম টিপিক্যাল কেয়ারটেকারের চাইতে অবশ্যই ম্যান্ডেট, তার এখতিয়ার অনেক কিছু বেশি আছে। কিন্তু সংস্কার করার ম্যান্ডেট আছে বলে দুনিয়ার সব কিছু সংস্কারের মধ্যে তো ওর এখতিয়ার নিয়েই তো আমরা প্রশ্ন করছি। সুতরাং আমাদের এই সিচুয়েশনটা খুব স্ট্রাকচার্ড না, এটা ফ্লুইড সিচুয়েশন। এখানে সরকার কি সেনাপ্রধান তো সরকারের অধীনস্থ, প্রধান উপদেষ্টা যা চাইবেন তাই হবে, তিনি প্রধান উপদেষ্টার সাথে কন্ট্রাডিক্ট করে কথা বলছেন। আমাদের ওই পরিস্থিতিটা 5 আগস্টের পর থেকে নাই। জেনারেল ওয়াকারুজ্জামানের গুরুত্বপূর্ণ, আলাদাভাবেও তার গুরুত্বপূর্ণ স্টেক এই শেখ হাসিনা পতনের ক্ষেত্রে আছে। তার একটা সিদ্ধান্ত আমাদের রক্তপাত বন্ধ করেছে, কমিয়েছে, এবং শেখ হাসিনার পতন আর দেরি করায়নি। দেরি হওয়া মানেই হচ্ছে প্রতিদিন মানুষের মৃত্যু, অনেক মানুষের মৃত্যু। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি সেটা করেছেন। সুতরাং তার একটা ডিফারেন্ট স্টেক আছে, এবং সেই স্টেকই তাকে এইভাবে যখন তিনি কথা বলছেন, সেটার এক ধরনের গ্রাউন্ডও আছে বলে আমি মনে করি। আবারও বলছি, এটা একটা ভিন্ন পরিস্থিতি, ভিন্ন প্রেক্ষাপট, এটা একটা টিপিক্যাল সময় না। সুতরাং তিনি এভাবে কথা বলছেন, উনি এই প্রেক্ষাপটে এভাবে বলবেন। এবং এখন আমাদের আসলে পারেন কি পারেন না ডিবেটের চাইতে, যেই ডিবেটটা আমাদের জরুরি, তার এই অবস্থানটা আসলে আমাদের জন্য কি, বারবার বলছি, এটাই সবচেয়ে জরুরি। আসলে আমি মনে করি তিনি নির্বাচনের ক্ষেত্রে তার যে অবস্থান, এটা ক্রমাগত পুনর্ব্যক্ত করে যাচ্ছেন। এই পুনর্ব্যক্ত করে যাওয়াটা আমাদের জন্য দরকার। কারণ নির্বাচন হওয়া না হওয়া নিয়ে একটা কায়েমি স্বার্থ গোষ্ঠী, মানে নিজের কায়েমি স্বার্থ দেখা একটা গ্রুপ নির্বাচনকে পিছিয়ে 5 বছরে নিয়ে ঠেকাতে চাইছে, আলাপ করছে, এবং এই সরকারের লোকজন তাদের সাথে অ্যালাইন্ড আছে, এটা খুব ক্লিয়ার। সংস্কার বা নানান আলোচনায়, বিবেচনা, নানান রকম প্রশ্ন তুলে এনসিপি যদি নির্বাচন খানিকটা পেছাতেও চায়, যেটার মাধ্যমে সে আরেকটু ভালো নির্বাচন করতে পারবে, রাজনীতি করতে পারবে, সেটা হলেও চলতো। এদের স্পষ্টতই ক্ষমতাটাকে ধরে রাখার জন্য, ক্ষমতায় থেকে ক্ষমতার মজা নেওয়ার জন্য, সেই জায়গায় তিনি স্পষ্টই এটা করে দিয়েছেন। এখন ডিসেম্বরে নির্বাচন হয়তো কোনো সমস্যা আমি আসলে দেখি না। কেউ বলবেন যে এটা ডক্টর ইউনূসের সাথে কনফ্লিক্ট করে, আমি মনে করি না। কেন করি না বলছি, ডক্টর ইউনূস সর্বশেষ ইকোনমিস্টকে বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং সেটা জুনের পর কোনোভাবেই যাবে না, মানে ডিসেম্বর থেকে জুনের পর কোনোভাবেই যাবে না। এবং আমরা খেয়াল করবো, ঐক্যমত্য কমিশনের একটা বৈঠকে তিনি স্পষ্টভাবে ডিসেম্বরের নির্বাচনের জন্য সব শেষ করতে বলেছিলেন, যদিও এরপর প্রেস টিম থেকে
সংশোধনী দিয়ে বলা হয়েছে না উনি ডিসেম্বর থেকে জুন বলেছেন। কিন্তু কনফ্লিক্ট কেন করে না বলছি সেটা হলো সরকার নিজে মানে প্রধান উপদেষ্টা নিজের মুখে বারবার বলছেন যে খুব অল্প সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আর বেশি সংস্কার হলে জুন। তো অল্প সংস্কার হলে অল্প সংস্কারই হবে। বিএনপি তো শুরু থেকে অল্প সংস্কারের কথা বলছে। কেউ পছন্দ করি বা না করি, কেউ এটা নিয়ে বিএনপি সমালোচনা করুক, এটা নিয়ে বিএনপিকে ভোট না দিতে বলুক, কিন্তু বিএনপি বলেছে তারা ন্যূনতম সংস্কার চায়। তো ন্যূনতম সংস্কার যদি হয় তাহলে ডিসেম্বরে নির্বাচন। ইনফ্যাক্ট সরকারের এতদিন ধরে জুন নিয়ে এই আলাপের কোনো দরকারই তো ছিল না। ক্লিয়ারলি তার বলা দরকার ছিল ডিসেম্বরের মধ্যে, কারণ বিএনপি কোনোদিন বলে নাই যে আমরা ব্যাপক সংস্কার চাই। প্রথম দিন থেকে আমি বারবার বলছি আমরা বিএনপিকে কেউ সমালোচনা করতে পারে, কিন্তু বিএনপি ওয়াজ কনসিস্টেন্ট এই জায়গায়। এটা এই সরকার ক্ষমতায় আসে 3-4 মাসের মধ্যে বলে দিতে পারতো এই 25শে ডিসেম্বরের নির্বাচন, কিন্তু না, ধানাই পানাই নানান দিক থেকে হয়েছে। যাই হোক, সেনাপ্রধানের বক্তব্য এই কারণে আমি মনে করি এটাও ডক্টর ইউনূসের কন্ট্রাডিক্ট করে না। তবে কোনো কোনো জায়গায় করিডোর আমি জানি না এই ব্যাপারে তার চিন্তা কি আছে। ডক্টর খলিলের সাথে যে কন্ট্রাডিক্ট করেছে সিরিয়াসলি, এতে কোনো সন্দেহ নাই। চট্টগ্রাম বন্দর নিয়ে এক ধরনের কন্ট্রাডিকশন আছে, এটা খুব প্রকাশ্য। অবশ্য ওই জায়গায়ও সেনাপ্রধান আবার খুব টাফ কিছু বলেননি, কিন্তু আমি ধারণা করি এগুলোকে ভিত্তি করে আবার গুজব তৈরি করার চেষ্টা করা হবে। এই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্ব তৈরি হয়েছে বলে হঠাৎ করে প্রতি রাতে আবার দুটোর একটা, আইদার সেনাপ্রধানকে সরিয়ে ফেলা হচ্ছে, ওখানে আর কাউকে বসানো হচ্ছে, অথবা সেনাপ্রধান ডক্টর ইউনূসকে সরিয়ে ফেলে সেনা অভ্যুত্থান করছেন। এই সব চলতে থাকবে। আমি মনে করি আমাদের অন্তত সতর্ক থাকা দরকার। প্রায় বলছি উই শুড বি কেয়ারফুল, উই মাস্ট বি কেয়ারফুল। আমাদের এই ট্রানজিশনাল সময়টাতে সেনাপ্রধান যে এইভাবে আছেন, যা করছেন, আমাদের তার সমর্থনে থাকা দরকার, কারণ তিনি গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের পক্ষে কথা বলছেন। তার বিরুদ্ধে কিছু অভিযোগ, তিনি এটা করেননি কেন, ওটা করেননি কেন, কিছু কিছু ক্ষেত্রে এইসব অভিযোগের গ্রাউন্ডও আছে। কিন্তু একটা স্টেট যখন গণঅভ্যুত্থান পরবর্তী সময় একেবারে ধ্বংসপ্রাপ্ত একটা স্ট্রাকচারের মধ্যে ছিল, সেখানে কিছু ভুলভ্রান্তি, কিছু সমস্যা থাকতেই পারে। এখন আমরা সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ব্যাপারটা দাঁড়ায় সেটা ক্লিয়ার হতে হবে। বটম লাইন হচ্ছে, আমি মনে করি, আমি আগেও একটা ভিডিওতে বলেছি, প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান আমাদের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা দুজন মানুষ। দুজনকে আমরা অন্তত নির্বাচনের পক্ষে, নির্বাচনের সময়সীমা নিয়ে মোটামুটি অ্যালাইন্ড অবস্থায় দেখছি। তারা তাদের এই জিনিসগুলো ঠিকঠাক করবেন। তারা তাদের সলিডারিটি, তাদের মধ্যে যে কোনো খুব বেশি দূরত্ব নেই, তাদের মধ্যে যে সমস্যা নেই, সেটা জনগণের সামনে একটু দেখাবেন। কারণ আমি গত ভিডিওতেই বলেছি যে ক্রমাগত এই গুজবগুলো চলতে 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 ইন্ডিয়ান মিডিয়াতে বা কিছু ব্যক্তি আছেন দেশের বাইরে থেকে ক্রমাগত প্রতিদিন প্রতি রাতে এগুলো করতে করতে মানুষের কাছেও কিছু না কিছু ট্র্যাকশন তৈরি হয়। সচেতন মানুষ এগুলো খানিকটা বিশ্বাস করতে চেষ্টা করেন। সেনাপ্রধানের বক্তব্যের পরে এই প্রবণতা বাড়তে পারে। ডক্টর ইউনূসকে অ্যাক্টিভ রোল প্লে করতে হবে আমি মনে করি। তাকে কে গিয়ে কি বোঝাতো সেগুলো না বুঝে নিজে তিনি যাতে প্রোঅ্যাক্টিভলি সিদ্ধান্ত নেন। আমাদের এই ক্রান্তি লগ্নে এটা খুবই জরুরি, এবং আমরা চাই আমাদের এই খুবই গুরুত্বপূর্ণ দুজন মানুষ, প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান, তারা একসাথে এই দেশকে প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।